গুড মর্নিং এডুকেশন অনলাইন আমি মৌসুমী আপনাদের স্বাগত জানাই। আমরা আজকে ক্লাস 12-এর ইংলিশের একটা কবিতা কিন্তু পড়ছি এবং কবিতা পড়াবার জন্য আমাদের স্টুডিওতে যিনি উপস্থিত রয়েছেন স্যার তোমাদের সকলের চেনা ও পরিচিত স্যার মিলন জানা। স্যার আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আমি না একদম শুরুতে আর কোনো কথাই যাচ্ছি না, সরাসরি আজকে কবিতাতেই আপনি যেটা পড়াবেন সেই পাঠ্য বিষয়ের উপরেই যাচ্ছি। একদম আজকে রাস্কিন বন্ডের একটা স্টোরি পড়াবো। হ্যাঁ, আর সেই ফাঁকে একটু বলে রাখি যে যারা তোমরা অনুষ্ঠান দেখছো, তোমরা যদি স্যারের কাছ থেকে এই বিষয়টা নিয়ে তোমরা কোনো রকম কোনো জিজ্ঞাসা তোমাদের থাকে, স্যার একটু পড়াতে থাকুন, তারপর তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা কিন্তু অবশ্যই টেলিভিশন স্ক্রিনে দেওয়া টেলিফোন নাম্বারে ফোন করতে পারো। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই স্যারের কাছ থেকে তার উত্তরটা জেনে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। রাস্কিন বন্ড একদম একটা পরিচিত মুখ ইংলিশ লিটারেচারে। He was born in Himachal Pradesh 1934 when India was under British rules. His father was worked as a army force under British. When Ruskin Bond was only 4 years old, separate his parents, অর্থাৎ তার বাবা মা ডিভোর্স হয়ে যায়, সেপারেশন হয়ে যায়। At the age of 10, Ruskin Bond lost his father. His father was attacked in malaria. ম্যালেরিয়ায় তার বাবা মারা যান। Ruskin Bond absolutely bound to stay with his grandparents. তার ঠাকুরদা এবং ঠাকুমার কাছে থাকতে আরম্ভ করেন দেরাদুন। এই ছিল তার লাইফ। At the age of 21 তিনি চলে গেছেন লন্ডন, and after 1 year came back to Delhi and worked as a journalist, and later he started his literary career, and he is now alive. He was 88 years old. 19 August মে, ভুল বললাম, 19 মে তার ডেট অফ বার্থ। এবং তিনি এখনও অ্যালাইভ। তিনি যে সমস্ত অ্যাওয়ার্ডগুলো পেয়েছেন, পদ্মশ্রী, পদ্মভূষণ, সাহিত্য একাডেমি, এই অ্যাওয়ার্ডগুলো তিনি পেয়েছেন। আসি আজকের এই স্টোরিটায়। আমাদের পুরো এন্টায়ার স্টোরিটাকে আমি একটু ডেসক্রাইব করব। আমরা দেখলাম রাস্কিন বন্ড হিমসেলফ অ্যাজ আ ন্যারেটর, হি ওয়াজ স্টার্টেড হিজ জার্নি and in a train. After Rahana station, named Rahana station, a girl got into the train. Before Rahana, alone, the narrator Ruskin Bond alone travel in the compartment. He was stay in a corner of the compartment, dark corner, and the girl got into the compartment at Rahana. Probably her parents, exactly not clear, probably her parents gave the details instruction of the girl how to travel. Do not lean out of the window, অর্থাৎ জানলার বাইরে হাত বা মাথা রাখার জন্য বারণ করলেন। Keep here her belongings, তার মালপত্রগুলো যা আছে তার সঙ্গে সেগুলোকে সেভ রাখতে হবে। অ্যান্ড ডোন্ট টক এনি স্ট্রেঞ্জার্স, এবং কোনো অদ্ভুত লোকের সঙ্গে কথা বলা যাবে না। এইসব ইনস্ট্রাকশন দিয়ে দে লিভ ফ্রম দ্য স্টেশন অ্যান্ড দ্য ট্রেন স্টার্টেড ইটস জার্নি। আফটার ফিউ মুমেন্টস দ্য ন্যারেটর আস্কস দ্য গার্ল, হোয়ার আর ইউ গোয়িং, আপনি কোথায় যাচ্ছেন? At first the girl was stunned. The girl thinks that he was alone in the compartment, but the writer was staying in the dark corner, so it is impossible for the girl to trace anyone in the compartment. They started their journey in the same compartment, and the girl informed that she was left from the train at the station Saharanpur, and her aunt took her from the station. So the narrator was really
upset because ants are formidable creatures. Ants are formidable creatures. Formidable means ভয়ানক চরিত্রের হয় আন্টিরা, তাই লেখক আর তার সঙ্গে বেশি ক্লোজ কন্ট্যাক্টে যেতে চাননি, ক্লোজ কন্ট্যাক্ট যেতে চাইলেন না তিনি বললেন তার থেকে বরং দূরে থাকাই ভালো, কারণ রাইটারের পক্ষে সেফ। তো যাওয়ার পথে তারপরে রাইটারকে তিনি ইনফর্ম করলেন, দ্য গার্ল ইনফর্মড দ্য রাইটার he was going to Dehradun than Mussoorie. The girl informed the narrator how beautiful the hills, especially the girl liked the hills. এইটা শোনার পরে লেখক তাকে ইনফর্ম করলেন October is the best time because all the valley was covered with wild dahlias, all the tourists were gone, and the delicious sunrise, and in the night stay in the log fire, before the log fire, and enjoy the day with some drinks. অর্থাৎ কোনো ড্রিঙ্কস নিয়ে রাত্রিবেলায় লক ফায়ারের সামনে বসবো আর এনজয় করব। আর বিউটিনেসটা হচ্ছে একদম চার্মিং বিউটি আছে, বিকজ কাভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস দিয়ে সেটা কাভার্ড হয়ে আছে পুরো ভ্যালিটা, হিলটা। এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা, খুবই চার্মিং। ফলে ন্যারেটরের এই কথা শোনার পর মেয়েটা, অর্থাৎ আমাদের যে গার্লস যে একটা ক্যারেক্টার আছে, সে খুব সাইলেন্ট হয়ে গেল। দ্য গার্ল ওয়াজ টোটালি সাইলেন্ট। তখন ন্যারেটর বুঝলেন মনে হয় হি দ্যান মেড এ মিস্টেক, তিনি কিছু মিস্টেক করে ফেললেন, কারণ হয়তো এই ড্রিঙ্কস করার কথা, লক ফায়ারের সামনে বসে রাত্রিবেলায় ড্রিঙ্কস করা, এই কথাটা শোনার পরে মেয়েটা খুব লেখককে হয়তো ভালো চোখে দেখেননি। হি কান্ট অ্যাকসেপ্ট সাচ কাইন্ডস অফ বিহেভিয়ার। কিন্তু লেখক সেখান থেকে একটু নিজেকে পাল্টানোর চেষ্টা করলেন। অ্যাকচুয়ালি লেখক ছিলেন ব্লাইন্ড, কমপ্লিটলি ব্লাইন্ড। অর্থাৎ তিনি শুধু একটা জিনিস ফিল করতে পারতেন, সেটা হচ্ছে লাইট অ্যান্ড ডার্কনেস, আর তার ফিল করা কিছু ছিল না, লাইট অ্যান্ড ডার্কনেস। এরপরে লেখক তো কন্টিনিউ যাচ্ছেন ট্রেনে। এবারে মেয়েটাকে যে দেন আই মেড এ মিস্টেক, তার ফিলিংস এসছে, সেটা থেকে রিমুভ করার চেষ্টা করছেন। এবং ট্রেনটা যেন মুভ করছে, সামনে চলছে যখন, তিনি বলছেন দেখছেন না, হোয়েন উই আর স্টে ইন দ্য কম্পার্টমেন্ট, দ্য আউটসাইড অফ দ্য উইন্ডো দ্য টেলিগ্রাফ পোস্ট মুভিং। দেখছেন না কীরকম, আমরা যখন এখানে ভেতরে বসে আছি দেখছেন বাইরে কীরকম কি হচ্ছে, বাইরে সুন্দর করে করে যাচ্ছে সব টেলিগ্রাফ পোস্ট, গাছগুলো যেরকম ছুটছে। মেয়েটা তখন বললো হ্যাঁ, ইট ইজ অবভিয়াসলি ইচ অ্যান্ড এভরি টাইম ইট উইল হ্যাপেন, সবসময় এটা ঘটে এবং ঘটবে। এবং লেখক আরও তাকে বলার জন্য বললেন দেখছেন না বাইরে কীরকম, দেখছেন না গাছপালাগুলো কত সুন্দর। লেখক হ্যাঁ সেটা তো হয়, স্বাভাবিক। এবং লেখককে যখন ইন্সপায়ার করছেন তখন তিনি বলছেন না, বাইরের সুন্দর দেখার জন্য আপনি নিজেই দেখে নিন না, আমাকে কেন বলছেন। তখন লেখক বুঝতে পারলে যে তিনি তার অন্ধত্বটা বা ব্লাইন্ডনেসটাকে যে লুকিয়েছেন, হাইড ফ্রম দ্য গার্ল, সেটা মেয়েটা বুঝতে পারেননি। লেখক আরও মেয়েটাকে এনকারেজ করার জন্য বললেন ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, বাহ আপনার মুখটা খুব সুন্দর তো। স্বভাবতই কোনো মেয়েকে যখন আমরা ইনক্রিজ করি তার বিউটিনেসটাকে নিয়ে, এটা সে খুব ইন্টারেস্ট পেয়েছে। এটা শোনার পরে মেয়েটা বলে হ্যাঁ, আই এম ফিল টায়ার্ড, পিপল টেল মি আই হ্যাভ ইন্টারেস্টিং ফেস। সবাই আমাকে বলে যে আমার খুব সুন্দর দেখতে। এটা শুনতে শুনতে আমি যেন টায়ার্ড ফিল করছি, আমি ক্লান্ত হয়ে পড়ছি, কারণ আমাকে সবাই বলে যে আমি নাকি সুন্দর দেখতে। একমাত্র এতক্ষণ পর্যন্ত মেয়েটার সম্পর্কে আমাদের ন্যারেটর বা রাইটার অনেকগুলো মতামত দিয়েছেন, কিন্তু মেয়েটা এখনও পর্যন্ত লেখক সম্পর্কে কিছু বলেননি। তারপরে তিনি বললেন ইউ আর এ ভেরি গ্যালেন্ট ইয়ং ম্যান। একটাই এইখানেই আমরা পাবো একটা ওয়ার্ড, যে ইউ আর এ ভেরি গ্যালেন্ট ইয়ং ম্যান। বাহ আপনি খুব সাহসী, ব্রেভ।
ইউ আর ভেরি ব্রেভ ইয়াং ম্যান, অর্থাৎ আপনি খুব সাহসী লোক। এইটা শোনার পরে লেখক আরও ইন্সপায়ার হয়েছেন এবং তার সঙ্গে আরও ইন্টিমেট হওয়ার চেষ্টা করছেন। একটা ভয় তো তার মধ্যে কাজ করছিল, কারণ তাকে যখন সাহারানপুরে মেয়েটা নেমে যাবে, কারণ সাহারানপুরে নেমে যাওয়ার পরে মেয়েটার আন্টি আসবে এবং তাকে নিয়ে যাবে সেই প্ল্যাটফর্ম থেকে নিয়ে যাওয়ার জন্য, সি অফ করার জন্য আসবে বা তাকে ক্যারি করার জন্য নিয়ে যাবে। এবং এইটা শোনার পর আন্টিরা হচ্ছে ফর্মিডেবল ক্রিয়েচার, অর্থাৎ ভয়ানক চরিত্রের হয় আন্টিরা, এবং সেইটা জানার পর থেকে সে খুব ভয়ে আছে। আর দ্বিতীয়ত হচ্ছে ইন্টিমেসি বা একটা মেন্টাল অ্যাটাচমেন্টে আসবে। এই মেন্টাল অ্যাটাচমেন্ট, দুজনের ভালো লাগা, দুজনের খারাপ লাগা, সেগুলো যখন শেয়ার করবে তখন দুটো হার্টের মধ্যে যে অ্যাটাচমেন্টটা হবে, কিছুক্ষণ পরেই তো আবার মেয়েটা তখন চলে যাবে। ফলে কি হবে, লেখক বলছেন যে আমার পক্ষে এটা হয়তো ক্যারি করাটা খুব কঠিন হয়ে যাবে, কারণ আমার পক্ষে মেনে নেওয়াটা এটা একদম দুঃসাধ্যের ব্যাপার হয়ে যাবে, এটা ক্যারি করাটা আমার পক্ষে একদম সম্ভব নয়। কারণ এই অ্যাটাচমেন্টটা যখন আমি থেকে নিজেকে সরিয়ে নেবে মেয়েটা, আমার পক্ষে এটা মেনে নেওয়া একদম সম্ভব হবে না। এবং লেখক তাই বলছেন যে আমার পক্ষে আমি এই কন্টিনিউ করছি। আবার মেয়েটা তার দ্বিতীয় রকমের অ্যান্সারও দিচ্ছে। কি মেয়েটা অ্যান্সার দিচ্ছে যে আমি এই তো সাহারানপুরে আমি নেমে যাব, সাহারানপুরে নেমে যাওয়ার পরে আমাকে আমার আন্টি নিতে আসবে এবং আমাদের দুজনের মধ্যে যে এই কথোপকথনটা আবার কি হবে, এন্ড। লেখক মানতে চায়নি। লেখক বলছে না, আমি যতদিন বাঁচব ততদিন এই যে আমাদের জার্নিটাকে আমি ক্যারি করে নিয়ে যাব। ইন মাই হার্ট আই বোর দ্য জার্নি ইন মাই হার্ট। অর্থাৎ তিনি সারা জীবন ধরে তার এই অ্যাটাচমেন্টটাকে তিনি কি করবেন, ক্যারি করে নিয়ে যাবেন তার হৃদয়ে। কিছুক্ষণ পরে দেখব ট্রেনের গতিটা একটু কমতে আরম্ভ করবে, অর্থাৎ টুয়ার্ডস দ্য প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে এবং কিছু লোকের ক্রাউড, অর্থাৎ প্ল্যাটফর্মে যখন ট্রেনটা ঢোকে একটা ক্রাউড, সেই ক্রাউড শব্দটা তিনি শুনতে পাচ্ছেন। তার মধ্যে একজন হাই পিচড ওমেন ভয়েস। লেখক বা ন্যারেটর একদম বুঝতে পারলেন যে অবশ্যই এবারে মনে হয় এই হাই পিচড ভয়েসটা হচ্ছে এই ওমেন যে ক্যারি করে নিয়ে যাবে মেয়েটাকে। কিছুক্ষণ পরে প্ল্যাটফর্মে ট্রেনটা ঢুকলো। প্ল্যাটফর্মে ট্রেনটা ঢোকার পরে লেখক বলছেন মেয়েটার সঙ্গে আরও ইন্টিমেস হওয়ার চেষ্টা করছেন। মেয়েটা তার লাগেজগুলোকে আবার গুটিয়ে নিচ্ছে যে নামতে হবে ট্রেন থেকে। এবং যখন ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকলো, মেয়েটা তার নিজের জায়গা থেকে সরে গিয়ে প্ল্যাটফর্মে নামার জন্য তিনি গেটের দিকে যাচ্ছেন। আর লেখক কি করছেন, উঠে গিয়ে তার নিজের সিট থেকে মেয়েটাকে স্পর্শ করার বা তার চুলটাকে স্পর্শ করার চেষ্টা করছিলেন, কিন্তু মেয়েটা সেখান থেকে মুভ করে গেল, সরে গেল। অর্থাৎ এবং বলছেন যে দ্য পারফিউম অফ দ্য গার্ল, অর্থাৎ তিনি যে পারফিউমগুলো ইউজ করেন সেই পারফিউমটা সেখানে লিঙ্গারিং হচ্ছিল, অর্থাৎ সেখানে ঘোরাফেরা করছিল, কিন্তু মেয়েটা সেখান থেকে চলে গেছিল। লেখকের খুব জানার ইচ্ছে করছিল যে মেয়েটার চুলটা ছোট ছিল না লম্বা ছিল না বড় ছিল, সেটা তিনি বুঝে উঠতে পারছিলেন না, মেয়েটার চুলটা লম্বা না বড়। এবং এইটার ফলে তিনি কি হচ্ছেন, বলছেন যে আমার যাত্রাপথে এখানে এন্ড হয়ে যাবে, মেয়েটার যাত্রাপথ এন্ড হবে এবং দুজনের অ্যাটাচমেন্টটা এখানেই এন্ড হয়ে যাবে। ফলে লেখকের যে এই যে মেন্টাল অ্যাটাচমেন্টটা একটা ডিস্টার্ব হবে। লেখক তাই কি করলেন, নিজেকে সেখান থেকে সরিয়ে নিতে হবে এবং কিন্তু তার মন চাইছে না মেয়েটাকে যেন একবার ছুঁয়ে স্পর্শ করে দেখি, মেয়েটার চুলটাকে একবার স্পর্শ করে দেখি। এইটা একটা অ্যাটাচমেন্ট, মানে হার্টিলি ওয়েলকাম যেন তার কাছে এই মেয়েটার। এই অ্যাটাচমেন্ট থেকে নিজেকে একদম ধরে রাখার জন্য উঠে গিয়ে তিনি স্পর্শ করার চেষ্টা করেছিলেন, কিন্তু মেয়েটাতে চলে গেল। মেয়েটা তখন প্ল্যাটফর্ম থেকে নেমে, মানে কম্পার্টমেন্ট থেকে নেমে গেল প্ল্যাটফর্মে, তার আন্টি তাকে ক্যারি করে নিয়ে গেল। আবার একটা নিউ ফেলো প্যাসেঞ্জার, অর্থাৎ ধাক্কাধাক্কি করে ট্রেনে ওঠার চেষ্টা করছে। ফেলো প্যাসেঞ্জার্স এন্টার দ্য compartment. The narrator asked the new passengers, "You see the girl who left from the compartment? Inform me, his hair was long or short,
আপনি কি বলতে পারেন যে মেয়েটা এখন প্ল্যাটফর্মে নেমে গেল এই কম্পার্টমেন্ট থেকে? আপনি বলতে পারেন যে মেয়েটার চুলটা ছোট ছিল কি লম্বা ছিল, না বান অর্থাৎ খোপা বাঁধা ছিল? নিউ প্যাসেঞ্জার বলছে, আই এম নট সো অ্যাট্রাকটিভ ফেলো প্যাসেঞ্জার হু লেফট ফিউ টাইমস বিফোর। যে মেয়েটা বেরিয়ে গেল তার মতো আমি হয়তো আপনার কাছে এত অ্যাট্রাকটিভ হব না, কিন্তু আপনাকে একটা কথা বলতে পারি যে আমার এই অ্যাট্রাকশানটা হয়তো আমার তার মতো নয়। এবং আমি আপনাকে একটা কথা বলি, আমি মেয়েটার চুলটা লম্বা কি খোপা বাঁধা ছিল কিংবা ছোট সেটা আমি দেখিনি, বাট আই ওয়াচড দ্য গার্ল হ্যাভ টু বিউটিফুল আইজ বাট ইট হ্যাড নো ইউজড। অর্থাৎ আমি মেয়েটার চুলটাকে দেখিনি, কিন্তু দেখেছিলাম তার দুটো চোখ। মেয়েটার দুটো চোখ ছিল, সেই দুটো চোখ কিন্তু কোনো কাজে লাগে না। দ্য গার্ল ইজ কমপ্লিটলি ব্লাইন্ড, অর্থাৎ মেয়েটা ছিল পুরো অন্ধ। এবং লেখক এইটা শোনার পর লোকে বলল যে আমার ডে ড্রিম সেটা এখন একটা ভাঙলো, ডে ড্রিম ভাঙলো। অর্থাৎ আমি যে এইটা দেখেছিলাম রেইভারি, সেইটা কি হলো, মুক্ত হলো। এবং লেখক বলছেন আমি হয়তো এই শর্ট জার্নিটা, মেয়েটার সঙ্গে আমার যে শর্ট জার্নি, এইটা আমার কি হলো যে আমার যতটা অ্যাটাচমেন্ট এসেছিলাম সেই অ্যাটাচমেন্ট আই ক্যারি ইন মাই হার্ট ফর এভার। চিরদিনের জন্য আমি কি করব, আমি আমার হৃদয়ে এটাকে ক্যারি করে নিয়ে যাব। এটাই ছিল মূল গল্পের হচ্ছে থিম। অর্থাৎ তোমাদেরকে এইটাকে আগে টেক্সটটাকে ভালো করে পড়তে হবে। অর্থাৎ খুব ইম্পর্ট্যান্ট লাইনগুলো, কোশ্চেনগুলো আছে। অর্থাৎ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ছোট্ট গল্প, একদম বড় নয়, 3 পাতা 2.5 পাতা 3 পাতার একটা গল্প, ছোট্ট গল্প রাস্কিন বন্ডের, খুব রোমান্টিক। এবং দুটো দেখলাম, দুজন ব্লাইন্ড, ন্যারেটরও ব্লাইন্ড এবং তার কো প্যাসেঞ্জার বিলাভেড হিসেবে যিনি অ্যাকসেপ্ট করতে চাইছেন কাকে, ন্যারেটর, দুজনই হচ্ছেন ব্লাইন্ড। এবং কিন্তু কেউ জানলো না যে দুজনই ব্লাইন্ড। অর্থাৎ ন্যারেটর জানলো না, তার লেডি লাভ, যাকে তিনি লেডি লাভ হিসেবে অ্যাপ্রোচ করতে চেয়েছিলেন, দুজনই ব্লাইন্ড। অর্থাৎ এই দুজন ব্লাইন্ডের যে যাত্রাপথ এবং ফিউ অ্যাটাচমেন্টস, এইটা আমরা দেখলাম। এটা দেখলাম ছোট্ট গল্প, একটা খুব আকর্ষণীয় গল্প। এবং তোমাদের এজ, অর্থাৎ যা ক্লাস 12 যারা পড়ো, খুব ভালো লাগবে এই গল্পটা পড়তে। কিন্তু ভালো লাগার জায়গা থাকলে হবে না, এখান থেকে তোমাদের কোশ্চেন অ্যান্সারগুলো এবং কি মাল্টিপল চয়েস, শর্ট টাইপ অ্যান্সার যা যা আসে খুব সুন্দর করে তোমাদের এইগুলোকে রেডি করতে হবে। এইগুলো রেডি না করলে তোমরা কিন্তু অ্যান্সার দিতে পারবে না। একটা কথা হয়তো মাথায় রাখতে হবে তোমাদের, ক্লাস 12 যারা উঠেছো সবে, 11 পরীক্ষাটা দিয়ে এবারে কিন্তু এন্টায়ার সিলেবাসের পরীক্ষা হবে। এবং মনে রাখতে হবে 4খানা যে তোমাদের নাম্বার অফ 4 স্টোরিজ আছে, তার মধ্যে এটা একটা একদম বিগিনিং, অর্থাৎ শুরুর গল্প এইটা। এবং তোমাকে মনে রাখতে হবে তোমরা যে 11 পরীক্ষা দিলে লং টাইপ অ্যান্সার যেটা তোমরা দাও সেটা হচ্ছে 5 মার্কস, কিন্তু এখানে তোমাকে দিতে হবে 6 মার্কসের, অর্থাৎ 6 নাম্বারের কোয়েশ্চেন হয়। এবং প্রোজ থেকে বা স্টোরি পোর্শন থেকে তোমাকে 2টো লং কোয়েশ্চেন লিখতে হবে। এবং সেক্ষেত্রে তোমার এই গল্পটা একটা ভাইটাল পার্ট, অর্থাৎ তোমাকে একটা হেল্প করবে। যে কোয়েশ্চেনগুলো একটু আমি ডিসকাস করে দেবো, সেই চেষ্টা করব ডিসকাস করার এখানে। সেই কোয়েশ্চেনগুলোকে তোমরা অবশ্যই তৈরি করবে এবং আশা করি এই কোয়েশ্চেনগুলো পড়লে তোমরা পরীক্ষায় অবশ্যই একটা কমন আসার সম্ভাবনা থাকবে। সর্বোপরি যেটা হচ্ছে, তোমার যত কোয়েশ্চেন অ্যান্সার রেডি করো কিংবা কেউ নোটস পড়ো, কিন্তু সর্বপ্রথম তোমাকে অ্যাট ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি তোমাকে কী করতে হবে, এন্টায়ার স্টোরিটাকে তোমাকে ভালো করে পড়তে হবে। কারণ একটা ছোট্ট কোয়েশ্চেন আছে প্রথম, যে কি শর্ট টাইপ অ্যান্সার, হু সেন্ট অফ দ্য গার্ল। তুমি সেখানে যদি লিখে দিলে হার পেরেন্টস, একদম সঠিক অ্যান্সার নয়, প্রবাবলি হার পেরেন্টস। মানে এই প্রবাবলি কথাটা তুমি যদি না জোড়ো বা অ্যাটাচ করো অ্যান্সারের সঙ্গে, অ্যান্সারটা সঠিক নয়। আমাদের লেখক যা ইনস্ট্রাকশান দিয়ে গেছে সেইটা থেকে বুঝি আমরা যে প্রবাবলি হার পেরেন্টস। কি ইনস্ট্রাকশান দিয়েছিলেন তিনি, যে ইনস্ট্রাকশান দিয়েছিলেন যে ডোন্ট লেন আউট ইয়োর হেড অর হ্যান্ডস আউট অফ দ্য উইন্ডো, কিপ ইয়োর বিলঙ্গিংস, তোমার জিনিসপত্রগুলোকে সঠিক রাখো। এবং আরও একটা তিনি জানিয়েছিলেন যে তোমার
স্ট্রেঞ্জার্স বা কোনো লোকের সঙ্গে তুমি কথা বলবে না। বলছে লেখক কি ফিল করতে পারতেন, লেখা আছে এখানে লাইট অ্যান্ড ডার্কনেস, অর্থাৎ তিনি তো কমপ্লিটলি ব্লাইন্ড হওয়ার ফলে তিনি একবারে লাইট অ্যান্ড ডার্কনেস ছাড়া কোনো কিছু ফিল করতে পারেন না। ফলে এই যে ছোট ছোট, তারপরে লেখা আছে একটা জায়গায় তুমি দেখতে পাবে যে আন্ট কীরকম ক্যারেক্টার, ফর্মিডেবল ক্রিয়েচার। আন্টরা ফর্মিডেবল ক্রিয়েচার হয় বলতে আন্টরা ভয়ানক চরিত্র, অর্থাৎ আমরা জানি যে সবসময় আন্টিরা কী করে, তাদের সন্তান অর্থাৎ ছেলে মেয়ে, আমাদের যে গল্পের যিনি হিরোইন বা নায়িকা তাকে শেপ, অর্থাৎ সেই মেয়েটা যেন কোনো খারাপ সঙ্গে না যায়, খারাপ অ্যাটাচমেন্টে না আসে, এইগুলো হচ্ছে সাইকোলজিক্যালি আন্টিদের মাথায় কাজ করে এবং তারা সবসময় চায় তার মেয়েটা বা ছেলেটা বা তার রিলেটিভস যারা আছে তারা যেন সেফ থাকে। তাই আন্টিরা কি ভয়ানক চরিত্র, সবসময় একটা গুরুগম্ভীর স্বভাব দিয়ে তারা চেষ্টা করে সেভ হার রিলেটিভস অর ইয়ঙ্গার্স। এরপরে আমরা আসবো, বলছেন দ্য অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। অক্টোবর বেস্ট টাইম কেন? অক্টোবর বেস্ট টাইম একটাই কারণে, লেখক 3-4টে ইনফরমেশান দিয়েছে। যখন আমাদের লেডি লাভ অর্থাৎ লেখকের যে সহযাত্রী কো প্যাসেঞ্জার যিনি ছিলেন মেয়েটা, তিনি বলেছেন আই লাভ দ্য হিলস, আমার পাহাড় ভীষণ ভালো লাগে, পাহাড় ভীষণ ভালো লাগে। মেয়েটা যখন বলছে তখন তার উত্তরে বলছেন মসৌরির যে পাহাড়টা আছে সেই পাহাড়টা বা হিলস আর কাভার্ড উইথ দ্য ওয়াইল্ড ডালিয়াস, অর্থাৎ অক্টোবর মাসে কি হয়, ওয়াইল্ড ডালিয়ায় কি হয়, ভর্তি হয়ে যায়, কে ওয়াইল্ড ডালিয়ায় ভর্তি হয়ে যায়, পাহাড়টা কাভার্ড হয়ে যায়। বিউটিফুল ওয়াইল্ড ডালিয়াসগুলো যেখানে সেখানে ফুটবে, অর্থাৎ পাহাড়টা কি হয়, একটা ন্যাচারাল বিউটি। অন্য সিজনে হয়তো এটা হয় না, কিন্তু অক্টোবরে এইটা হয়। দ্বিতীয়, তাহলে অক্টোবরে কি হয়, ঠান্ডা ওয়েদারটা কী হচ্ছে, ঠান্ডা, কোল্ড, অর্থাৎ সেখানে হচ্ছে ঠান্ডা আবহাওয়াটা, ফলে কি হয়, সানলাইট অর্থাৎ ডে টাইমে যে সানলাইটটা থাকে সেটা হচ্ছে ডিলিশিয়াস। অর্থাৎ ডিলিশিয়াস কারণ কি, রাত্রিবেলায় প্রচণ্ড ঠান্ডার ফলে সকালবেলায় যে আমরা সূর্যের আলোটা গায়ে এসে লাগে সেটা হচ্ছে খুব অ্যাট্রাকটিভ, অর্থাৎ ডিলিশিয়াস। এরপরে আমরা দেখব যে আরও একটা জিনিস অ্যাট্রাকটিভ সেখানে ছিল, সেটা হচ্ছে কি, নেক্সট যেটা বলছেন যে রাত্রিবেলায় ট্যুরিস্টরা, বেশিরভাগ ট্যুরিস্টরা, অল দ্য ট্যুরিস্ট আর গন, সব চলে যায়, ফিউ অ্যামাউন্টস থাকে, এবং তাদের যে ফিউ অ্যামাউন্টস থাকে তারা কি করে, এই রাত্রিবেলায় লক ফায়ার, আমরা জানি ঠান্ডা জায়গায় কি করা হয়, সেখানে লক ফায়ার অর্থাৎ আগুন জ্বালিয়ে, মানে গরম, শরীরটাকে গরম রাখার জন্য কি হয়, আগুনের পাশে আমরা একটা উষ্ণতার যে অ্যাটাচমেন্টটা নেওয়ার চেষ্টা করি। এবং লেখক বলছে তার সঙ্গে যদি একটা ড্রিঙ্কস থাকে একটু এনজয়েবল হয়, অর্থাৎ যদি রাত্রিবেলায় লক ফায়ারের সামনে বসে একটু এনজয় করা যায় তাহলে ব্যাপারটা খুব অ্যাট্রাকটিভ হয়। এবং এইটা অ্যাট্রাকটিভের মূল কারণ হচ্ছে লেখকের কাছে এই 3টে জিনিস। নাম্বার 1, ওয়াইল্ড ডালিয়াস covered with the wild dahlias, the hills, all the tourists were gone, and delicious sunlight, and the night in front of the log fire with a hot drinks. অর্থাৎ এটা কবির কাছে, লেখকের কাছে এনজয়েবল, রাইটারের কাছে, ফলে এইটা তার গ্রহণযোগ্যতার কাছে হয়ে উঠেছে। এইটা গেল হচ্ছে লেখকের যে অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। তোমাদের এইটা প্রায় গ্রামার আছে একটা, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, দ্য মানে এটা সুপারলেটিভ ডিগ্রি আছে, বেস্ট। এটাকে যদি তুমি বলো যে আমি কম্পারেটিভ ডিগ্রি করব, কম্পারেটিভ ডিগ্রি করলে কি হয়, প্রায় পরীক্ষা আছে এটাকে ফলো করবে, ডিগ্রি চেঞ্জ আসে। তাহলে কম্পারেটিভ ডিগ্রি করতে গেলে বা পজিটিভ ডিগ্রি করতে গেলে কী হতে, পজিটিভ ডিগ্রিটা বলে দিয়ে আগে নো আদার আনতে হবে। তাহলে নো আদার কী হবে, এটা অক্টোবর, নো আদার মান্থস ইজ সো গুড অ্যাজ অক্টোবর, এটা হলো পজিটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে তোমাকে এনি আদার আনতে হবে। তাহলে কি আনবে, অক্টোবর ইজ বেটার দেন এনি আদার সিজন, তাহলে বা মান্থস, তুমি যেটা মেনশন করা থাকবে সেটা লিখবে। অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে তোমাকে এনি আদার আনতে হবে, আর পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে নো আদার আনতে হবে।
এটা যেন মাথায় থাকে একদম। প্রায় গ্রামার এই সেকশনটা গ্রামার, মানে আমরা জানি 12-এ আমাদের যখন পরীক্ষায় আসে আমাদের টেক্সচুয়াল গ্রামার হয়, পুরোটাই টেক্সচুয়াল গ্রামার হবে। মানে এটা একটা পজিটিভ চিন্তাভাবনা থেকে তোমাকে এগোতে হবে। এইটা কথার পরে যখন লেখক বললেন যে অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, লক ফায়ারের সামনে বসে হুইস্কি কিংবা এই হট ড্রিঙ্কস এইগুলো আমরা নেব, এটা শোনার পরে মেয়েটা কি হয়েছে, সাইলেন্ট হয়ে গেছিল এবং বলেছিল কি, দেন আই মেড এ মিস্টেক, অর্থাৎ আমি একটু কি করেছি, যে ভুল করে ফেলেছি হয়তো। লেখকের এটা মনে হয়েছিল। কেন মনে হয়েছিল লেখকের? মেয়েটা সাইলেন্ট হয়ে গেছিল, যে মেয়েটা প্রথমে কথা বলতে চায়নি, তারপরে কিছুটা হলেও কথা বলা শুরু করেছিল, কথা বলতে শুরু করেছিল, কিন্তু এইটা শোনার পর থেকে সাইলেন্ট হয়ে গেল। লেখক তখন বুঝেছিল মেয়েটার এই কথাবার্তাগুলো মনে হয় ভালো লাগেনি, অর্থাৎ দ্য গার্ল ক্যান নট অ্যাকসেপ্ট such kinds of information given by the writer or the narrator. এই ন্যারেটরের দ্বারা যে ডেসক্রিপশানটা তার মোটেই ভালো লাগেনি, এবং তাই তিনি মেয়েটার মনটাকে একটু চেঞ্জ করার জন্য, অর্থাৎ পাল্টে দেওয়ার জন্য তিনি চেষ্টা করছেন যে কি করে এই জায়গাটা থেকে বেরোনো যায়। মেয়েটা সাইলেন্ট হয়ে গেছে, কি করে বের করানো যায়, তাই বিভিন্ন পন্থা তিনি নিয়েছেন। মেয়েটা কখনো বলছে, দেখুন না আউটসাইডে কি দেখা যাচ্ছে, কত সুন্দর দৃশ্য, এটা আপনি নিজেই দেখতে পারেন। কখনো বলছে যে দেখুন না বাইরের টেলিগ্রাফ পোস্টগুলো কীরকম ছুটছে, সেটা তো সবসময় হয়। এবং লেখককে বলছে আপনার যখন সুন্দর দৃশ্য দেখার ইচ্ছে আছে, মেয়েটা বললো আপনি নিজেই দেখে নিন না, আমাকে কেন বলছেন, আপনি তো নিজেই দেখতে পারেন। অর্থাৎ লেখক যে অন্ধ, অর্থাৎ রাইটার যে ব্লাইন্ড, কমপ্লিটলি ব্লাইন্ড, অনলি ব্লাইন্ড শুধু নয়, তিনি হচ্ছে কমপ্লিটলি ব্লাইন্ড, অর্থাৎ লাইট অ্যান্ড ডার্কনেস তিনি শুধু ফিল করতে পারেন। ফলে তার যে অন্ধত্বটাকে তিনি কি করেছেন, হাইড করেছেন, অর্থাৎ ডিসগাইজ, তিনি ছদ্মবেশে আছেন, তিনি ব্লাইন্ড, সেটাকে তিনি লুকোতে চাইছেন, এবং সেটা কিন্তু মেয়েটা বুঝতে পারেনি। ফলে মেয়েটাকে তিনি আরও মানে ইনসিস্ট করার জন্য, আরও এক্সাইটেড করার জন্য, তিনি আরও তাকে এনকারেজ করার জন্য বলছেন, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, তোমার মুখটা খুব সুন্দর। এটা শোনার পরে তিনি তো দেখতেও পাচ্ছেন না, অত নিজেই দেখতে পাচ্ছেন না। অর্থাৎ এইটা হচ্ছে কি, মানে সাইকোলজিক্যাল একটা এফেক্ট। মেয়েটাকে যদি আমি এইগুলো বলি, ফলে কি হবে, মেয়েটা আকর্ষণীয় হবে, যে আমার সম্পর্কে কেউ তো প্রশংসা করে, মানে আরও মেন্টাল অ্যাটাচমেন্ট আনার জন্য আর কি। অ্যাকচুয়ালি সাইকোলজিক্যাল একটা এফেক্ট আসে আমাদের, যে একটা মেয়ে বা একটা ছেলে যখন তাদের অ্যাটাচমেন্টে আসে, তারা মানে একটা এক্সাম্পল বলি আর কি, যেটা হচ্ছে কি, মানে এই যে এক্সাম্পলগুলো আমি বলতে চাই, যে আমরা জানি যে যদি 18th সেঞ্চুরি 19th সেঞ্চুরি সেখানকার রোমান্টিসিজম আর এই প্রেজেন্ট সিচুয়েশনে যে রোমান্টিসিজম এক নয়, এই রোমান্টিসিজমটা একদম চেঞ্জ হয়ে গেছে আর কি। এই রোমান্টিসিজমের মানুষ আগে একটা যদি মনে হতো যে আমার লাভারের সঙ্গে আমি দেখা করতে যাব, সেখানে মনে হতো যে আমি একটা গোলাপ কেন, একটা কোনো ছোটো কিছু দিলেও যেন একটা মানে ওটাই তাদের কাছে একটা বিরাট মনে হতো। এখন সেই সব নয়, এখন যেটা একটা ভালো কোথাও বেড়াতে নিয়ে যেতে হবে, ভালো গিফট দিতে হবে, না হলে আমার কিন্তু হয়তো সে ভাবছে আমার যে প্রেজেন্ট লাভারটা সে আমার সঙ্গে হয়তো আর থাকবে না। মানে এই ইকোনমিক স্ট্যাটাসটা এসে গেছে। কিন্তু কবি যে টাইমে আমাদের লেখা এই স্টোরিটা, তখন হচ্ছে মেন্টাল অ্যাটাচমেন্ট একটা বিরাট ফ্যাক্টর। মানে মানুষের মধ্যে সিম্প্যাথি বোধ ছিল, মানুষ লাভ অ্যাফেয়ার্সটা বুঝতো, এবং তাদের থিঙ্কিংটা অনেক বড় মাপের ছিল। মানে এখন এই জেনারেশন, আমি কয়েকটা সাইকোলজির বইও পড়ছি, কয়েকজনের সঙ্গে কথা বলে দেখছি যে এটা দিনে দিনে কি হচ্ছে, ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। মানে লাভ অ্যাফেয়ার্স অ্যাটাচমেন্ট এগুলো হচ্ছে সব মানে 80% ডিস্ট্রয় হয়ে গেছে। কিন্তু এই কবি যে পিরিয়ডটাই লিখছেন, একদম ভারতবর্ষের স্বাধীনতার প্রাক্কালে আর কি, সেই সময়গুলো ছিল একদম একটা রোমান্টিক মুড, মানুষ লাভ অ্যাফেয়ার সম্পর্কে সচেতন ছিল এবং বুঝতো। মেয়েটা যে অ্যাটাচমেন্ট হয়নি সেটাও ভুল কথা। আস্তে আস্তে কবির লেখকের সান্নিধ্যে আসছিলেন, এবং একটা জায়গায় লেখককে তিনি আরও একটা, বা ন্যারেটরকে তিনি একটা জায়গায় আরও একটা রিমার্কস করে গেছেন, বাহ ইউ আর এ ভেরি গ্যালেন্ট ইয়ং ম্যান, বা আপনি খুব দুঃসাহসিক, কিন্তু আপনি তো সাহসী লোক, কিন্তু আপনি হোয়াই ইউ আর সিরিয়াস, আপনি সিরিয়াস কেন প্রতিটা বিষয়ে?
অর্থাৎ মেয়েটাও যে রাইটার সম্পর্কে কিছু বলছেন এবং ন্যারেটর সম্পর্কে কিছু বলছেন যে আপনি এত সিরিয়াস কেন, আপনি তো গ্যালেন্ট ইয়ং ম্যান একজন, এই চিন্তাভাবনাগুলো তার মেয়েটার মধ্যে এসছে। এবং মেয়েটা কিন্তু এই লেখকের বা ন্যারেটরের যে প্রতি কোনো বিষয়ে ডিনাই করেননি। যখন তিনি বলছেন, ন্যারেটরকে ইনফর্ম করছেন সাহারানপুরে কিন্তু আমি নেমে যাব, বেশি অ্যাটাচমেন্ট হয়ে লাভ নেই, সাহারানপুরে আমি নেমে যাব, আর কি হবে, আমার আন্টি আসবে সেখানে আমাকে নিতে। কিংবা আরেকটা জায়গায় বলছেন, আমার না মানে লং জার্নি আই কান্ট বেয়ার দ্য লং জার্নি, অর্থাৎ আমি দীর্ঘ যাত্রা আমি ক্যারি করতে পারি না, শর্ট জার্নি হলে আমার ক্ষেত্রে বেটার। অর্থাৎ কীরকম তার শর্ট জার্নি, 2 or 3 hours, 2-3 ঘন্টা যাত্রা তিনি করতে পারেন, লং জার্নিটা করতে পারেন না আমাদের কো প্যাসেঞ্জার ন্যারেটার, অর্থাৎ আমাদের মহিলা যাত্রী যিনি ছিলেন। এবং আরও একটা জায়গায় তিনি বলছেন যে আমি যদি এই লং জার্নি আমি তো বেয়ার করতে পারি না, এবং মেয়েটা যে তার লেখক আরও তার কাছাকাছি যেতে চাইছেন, কখনো তার স্পর্শ করতে চাইছেন। একটা জায়গায় আমরা দেখলাম যে ন্যারেটর বলছেন আমার তার দুটো জিনিস ভালো লাগছে, কারণ ন্যারেটর ব্লাইন্ড, চোখে দেখতে পান না, ফলে তিনি দুটো জিনিস বলছে, আই লাভ দ্য গার্লস ভয়েস, অর্থাৎ মেয়েটার গলার স্বর আমাকে ভালো লাগে। এবং আর কি ভালো লাগে, আর একটা জিনিস ভালো লাগছে আমার, মেয়েটার সাউন্ড অফ হার স্লিপার্স, অর্থাৎ মেয়েটার যে হাঁটার সময়ে যে স্লিপারের যে শব্দটা হয় সেটা শুনতে ভালো লাগছে আমার। অর্থাৎ তিনি চোখে দেখেন না, যেইটুকু তার ফিলিংস আসছে, যেইটুকু তার মানে শুনতে পাচ্ছেন, সেইটুকুই মেয়েটার সম্পর্কে তার অনুভূতি। আর যখন তিনি আরও চাইলেন যে মেয়েটার কাছে আরও বেশি অ্যাটাচ হব, মেয়েটাকে একটু স্পর্শ করব, মেয়েটাকে একটু টাচ করব, সেইটার জায়গায় তিনি গিয়ে যখন দেখছেন মেয়েটা তখন আরও সামনের দিকে এগিয়ে গেল, তিনি আর টাচ করতে পারলেন না। এবং দেখছেন যে পারফিউম, অর্থাৎ গার্ল বা মেয়েটার যে সেখানে পারফিউম লিঙ্গারিং হচ্ছিল, অর্থাৎ সেখানে পারফিউমটা কি হচ্ছিল, ঘোরাঘুরি করছে বাতাসে, তখনও তার পারফিউমটা মেয়েটার ঘোরাঘুরি করছে, কিন্তু মেয়েটা অ্যাবসেন্ট, মেয়েটা চলে গেছে। মেয়েটা কোথায় গেছে, কতটা দূরে গেছে, সেটাও লোকের পক্ষে জানা সম্ভব ছিল না, কারণ তিনি হচ্ছেন কমপ্লিটলি ব্লাইন্ড। এবং আমরা দেখতে পাচ্ছি একটা হাই পিচড ভয়েস, অর্থাৎ হাই পিচড ভয়েস মানে একটা চিৎকার শোনা যাচ্ছে, অর্থাৎ মেয়েটা তো ব্লাইন্ড, হয়তো কোথায় তার আন্টি তাকে নিতে এসে খুঁজে পাবে না, তাই ভদ্রমহিলা যিনি নিতে এসছেন তার আন্টি হাই পিচড ভয়েস, জোরে জোরে চিৎকার করছে, হয়তো মেয়েটার নাম ধরেও চিৎকার করছে, যাতে সে আইডেন্টিফাই করতে পারে তার আন্টি কোথায়। এবং সে ট্রেন থেকে যখন নেমে যাচ্ছে, আবার একজন সহযাত্রী, অর্থাৎ আবার একজন নতুন কো প্যাসেঞ্জার রি-এন্ট্রি ইন দ্য ট্রেন, অর্থাৎ ট্রেন কম্পার্টমেন্টে আবার একজন নতুন প্যাসেঞ্জার, যে ফেলো প্যাসেঞ্জারটা হয়তো প্রিভিয়াস যিনি সহযাত্রী ছিলেন তার মতো এত অ্যাট্রাকটিভ হবে না। ফলে লেখকের কাছে এই নতুন সহযাত্রী বা নিউ কো প্যাসেঞ্জার ইজ নট সো অ্যাট্রাকটিভ বিফোর দ্য প্যাসেঞ্জার হু লেফট ফ্রম দ্য কম্পার্টমেন্ট, অর্থাৎ আগে যে প্যাসেঞ্জার লেফট হয়ে গেল তার মতো এত অ্যাট্রাকটিভ হবে না। ফলে লেখক হয়তো নিজেকে গুটিয়ে নিয়েছেন, আবার কম্পার্টমেন্টের জানলার পাশে গিয়ে বসে আছেন, এবং নতুন যিনি কো প্যাসেঞ্জার এসেছিলেন তার কাছে তিনি জানতে চাইছিলেন যে মেয়েটা চলে গেল, সেই মেয়েটা চুলটা লম্বা, লং, শর্ট অর বান, অর্থাৎ লম্বা ছিল না ছোট ছিল না খোপা বাঁধা ছিল। লেখককে দ্য কো প্যাসেঞ্জার কী করতে পারেননি, ডেসক্রাইব করতে পারেননি। বলছে আই কান্ট সি দ্য হেয়ার অফ দ্য গার্ল, but I saw the two beautiful eyes of the girl. It had no used. এটা ব্যবহারযোগ্য নয়, অর্থাৎ মেয়েটা ছিল কমপ্লিটলি ব্লাইন্ড। এখানে যে সমস্ত কোয়েশ্চেনগুলো আমাদের কাছে ইম্পর্ট্যান্ট সেগুলো একটু আমি বলে দিই। প্রথম হচ্ছে অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, এটা কোয়েশ্চেন আসে আমাদের, প্রায় পরীক্ষায় আসে। যারা তোমরা যদি এটা 2014 অর্থাৎ 2015 থেকে আমাদের এই সিলেবাসটা শুরু হয়েছে, 2015 সাল, 2014 সালে 11, 2015 সাল থেকে ক্লাস 12,
তোমরা যারা এই নতুন সিলেবাসে যারা ফলো করবে, লাস্ট যে 2015 থেকে আজকে 2022 এই যে 7 বছরে যে কোশ্চেনগুলো তুমি ফলো করবে, তোমরা দেখতে পাবে যে এই কোশ্চেনগুলো কিন্তু ঘুরে ফিরে তোমাদের এসছে এবং এইগুলোই ইম্পর্ট্যান্ট মনে হবে। যে লাইনগুলো বলছি, প্রথম হচ্ছে অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। 3টে রিজন আমি আগে বলে দিয়েছি। অক্টোবর ইজ দ্য বেস্ট টাইমের কারণ ওয়াইল্ড ডালিয়াস, অক্টোবরে কি হয়, অল দ্য ট্যুরিস্ট ওয়ার গন। তারপরে হচ্ছে লক ফায়ারের সামনে রাত্রিবেলায় বসে কি হবে, লক ফায়ারের সামনে কি হবে, আমরা যদি রাত্রিবেলায় হার্ড ড্রিঙ্কস নিয়ে বসে রাতটাকে এনজয় করা যাবে। এইটাই ছিল অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম লেখকের কাছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবারের জন্য, মানে 2023 যারা তোমরা উচ্চ মাধ্যমিক এই লাইনটা খুব ইম্পর্ট্যান্ট। এরপরে আরও একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে দেন আই মেড এ মিস্টেক। দেন আই মেড এ মিস্টেক, লেখক কেন বা ন্যারেটর কেন মিস্টেক করলেন, সেইটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এবং এই ইম্পর্ট্যান্ট পার্টটা আমি আগে ডেসক্রাইব করে দিলাম লেখক, কারণ তার যে কথাটা, লেখক যে ইনফরমেশান বা ডেটাটা দিয়েছিলেন মেয়েটাকে যে অক্টোবর সম্পর্কে, সেই ডেটাটার কারণে মেয়েটা সাইলেন্ট হয়ে গেছিল এবং লেখক তখনই বুঝেছিলেন তিনি খুব মিস্টেক করে ফেলেছেন এই ইনফরমেশানগুলো দিয়ে। কারণ মেয়েটা এই ইনফরমেশানগুলো বা তার এই কথাগুলো তার কো প্যাসেঞ্জার দ্য গার্ল অ্যাকসেপ্ট করতে পারেনি। এটা খুব একটা ইম্পর্ট্যান্ট পার্ট। পরে হচ্ছে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, তোমার খুব আকর্ষণীয় মুখটা। অর্থাৎ মেয়েটাকে এইটা বলার মাধ্যমে দ্য ন্যারেটর ইনফর্ম দ্য গার্ল অ্যাবাউট হার অ্যাটাচমেন্ট, অর্থাৎ লাইকনেস, এগুলো বোঝাতে চাইছেন এবং মেয়েটাকে আরও তার হার্টের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করছেন এবং মেয়েটার যে লেখক সম্পর্কে যে একটা খারাপ ধারণা অর্থাৎ তৈরি হয়েছিল সেটা থেকে রিমুভ করতে হবে আস্তে আস্তে। সেটার জন্য ইউ হ্যাভ এ ইন্টারেস্টিং ফেস ইনক্রিজ করছেন ধীরে ধীরে, যাতে আমাদের রাইটার আরও তার ক্লোজ হতে পারে। এবং মেয়েটা সেটাকে অ্যাকসেপ্ট করেছে এবং অ্যাকসেপ্ট করার পরে তাকে আরও ইনফরমেশানগুলো, যে মেয়েটাকে তার বাবা মা যখন ছেড়ে দিয়ে গেছিলো বলেছিল যে তুমি কোনো স্ট্রেঞ্জারের সঙ্গে কথা বলবে না, কিন্তু মেয়েটা কথা বলতে আরম্ভ করেছে। অর্থাৎ বাবা মার দেওয়া প্রতিশ্রুতি থেকেও বেরিয়ে এসে একটা অ্যাটাচমেন্টের জায়গায় আসছে। এবং তারপরে আমরা দেখলাম কি মেয়েটা আরও লেখককে ইনফরমেশান দিয়েছে, টেলিগ্রাফ পোস্টগুলো ফ্ল্যাশিং বাই যেটা হয়, এটা হচ্ছে ন্যাচারাল থিওরি, সায়েন্টিফিক থিওরি। বা গাছগুলো যখন বাইরে ছুটছে, হচ্ছে ন্যাচারাল কন্ডিশান, এটা অলওয়েজ হ্যাপেন্ড, এটা সবসময়ই হয়। লেখক যেটা জায়গায় দ্বন্দ্বে ছিলেন যে তার অন্ধত্বটা অর্থাৎ ব্লাইন্ডনেসটা মেয়েটা বুঝে ফেলেছে কিনা, যখন জানতে চায় দেখুন না এখানে পাহাড়ের আশেপাশে কত কি অ্যানিম্যাল দেখতে পাওয়া যায়, লেখক ডিরেক্টলি দেখতে পান না, কনফিডেন্সলি বলে দিয়েছিলেন এখানে কোনো পাহাড়ে এখানে কোনো অ্যানিম্যাল দেখতে পাওয়া যাচ্ছে না। এর কারণ ধেরার জঙ্গলে বা দেরাদুনের জঙ্গলের আশেপাশে খুব একটা কোনো পশু বাইরে ঘুরতে দেখা যায় না। লেখক কনফিডেন্সলি তাই বলে দিয়েছিলেন যে এটা তিনি কোনো পশু এখানে দেখতে পাচ্ছেন না। লেখক তো জানেন না মেয়েটা অন্ধ, দ্য কমপ্লিটলি ব্লাইন্ড দ্য গার্ল, কিন্তু লেখক একটা কনফিডেন্স লেভেল থেকে বলে দিয়েছিলেন না না মেয়েটা দেখতে পেলেও আমি কনফিডেন্টলি বলে দিতে পারি যে আমার এখানে কোনো অ্যানিম্যাল আমি দেখতে পাচ্ছি না। আবার পরের আর একটা গুরুত্বপূর্ণ লাইন আছে, ইউ আর এ ভেরি গ্যালেন্ট ইয়ং ম্যান। আমরা প্রথম থেকে যতটা পড়ে এসেছি লেখক সব জায়গায় বা ন্যারেটর সব জায়গায় মেয়েটার সম্পর্কে যত কিছু ব্যাখ্যা করছেন, মেয়েটা এই প্রথম লেখক সম্পর্কে কোনো কথা বললেন, ইউ আর এ ভেরি গ্যালেন্ট ইয়ং ম্যান। এইটা পরীক্ষা প্রশ্ন আছে, হু সেড দিস অ্যান্ড টু হুম, কে কাকে বলেছিল? দ্য কো প্যাসেঞ্জার দ্য গার্ল টোল্ড অ্যাবাউট দ্য ন্যারেটর, তার ন্যারেটরের সম্পর্কে এই কথাটা তিনি বলেছিলেন। প্রায় কোশ্চেন আছে এইটা।
Who said this and to whom? Co-passenger the girl said this about the narrator. What is mean by gallant? Gallant mean brave, অর্থাৎ সাহসী। তারপরে ওর সঙ্গে আরও একটা কোশ্চেন থাকে যে হোয়াই আর ইউ সো সিরিয়াস, কেন আপনি এত সিরিয়াস? অর্থাৎ যার জীবনে যত প্রতিবন্ধকতা থাকে না সে তত বেশি সিরিয়াস হয়। মানে সাইকোলজিক্যালি আমরা যদি দেখি, আমি প্ল্যাটফর্মে হাঁটি, আরেকজন অন্ধ লোকও প্ল্যাটফর্মে হাঁটে। মানে তোমরা যারা ছাত্রছাত্রী বা যারা দেখছো টিভি, এটা তোমরা ফলো করবে যে একটা কমপ্লিটলি ব্লাইন্ড লোক ক্যারি আ স্টিক ইন হিজ হ্যান্ড অ্যান্ড ট্রাই টু ফাইন্ড হিজ লেন, ফাইন্ড হিজ ওয়ে। সে চেষ্টা করছে লাঠি দিয়ে খুঁজে খুঁজে যেতে। আর আমি হচ্ছি একদম কমপ্লিটলি একজন ব্রাইট আইসাইট, আমি একটা লোক, আমিও হাঁটি, আমি হোঁচট খেয়ে যাচ্ছি রাস্তায় যেতে, আমি এদিক তাকাচ্ছি ওদিক তাকাচ্ছি, আমি নিজে কি করি, আমি হোঁচট খেয়ে যাই, উঠতে পারছি না, যে জায়গায় বসার কথা বসতে পারছি না। মানে আমার কাছে সিরিয়াসনেসটার অভাব, এটা সাইকোলজিক্যাল। আর সে যখন চোখে দেখে না সে তখন ততটাই সিরিয়াস, কারণ সে জানে যে আমাকে এই ডিফিকাল্টিসগুলো ওভারকাম করতে হলে আমার এই জায়গাগুলো সঠিক রাখতে হবে। এবং উইদাউট হেল্প দ্য কমপ্লিটলি ব্লাইন্ড ম্যান অর ওম্যান রিচড ইন হিজ অর হার ডেস্টিনেশন, সে তার নিজস্ব লক্ষ্যে ঠিক পৌঁছে যায় এবং সুন্দর করে পৌঁছে যায়, কিন্তু তারা কখনো ডিফিকাল্টিস ফিল করে না। আর আমরা বাস্তব জীবনে আমরা দেখি না, আমার পকেটে পেন, কিন্তু পেন খুঁজে বেড়াচ্ছি, কোথায় পেনটা রাখলাম। মানে এটা হচ্ছে সাইকোলজিক্যাল। আর আমি চোখে ভালো দেখি, আমার সামনে হয়তো একটা জিনিস রেখে দিয়েছি, দুনিয়া খুঁজে বেড়াচ্ছি, সারাটা ঘর খুঁজে বেড়াচ্ছি, কোথায় রাখলাম কোথায় রাখলাম। এটা হচ্ছে ন্যাচারালি থিঙ্কিং। কিন্তু যখন যারা ডিফিকাল্টিস যাদের থাকে না, তারা কিন্তু ওগুলো সঠিক জায়গায় রাখে, সঠিক জায়গায় এগুলোকে মানে কাজ করতে পারে। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে লাইনটা নিয়ে প্রশ্ন করব এবারের জন্য সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে দ্য নিউ কো প্যাসেঞ্জার ব্রেক ইন্টু মাই রেভারি। লেখক তো একটা থিঙ্কিং করতে করতে একটা হাই লেভেলে চলে গেছেন, যে থিঙ্কিং করছেন একদম মেয়েটার সম্পর্কে, ডিজায়ার, হোপস এবং হার্টিলি ওয়েলকাম, সব একদম তাঁর ড্রিম সবগুলো এই মেয়েটাকে নিয়ে করে ফেলেছেন। কিন্তু যখন এই কো প্যাসেঞ্জার দ্য গার্লটা যখন চলে গেল, সেখানে যখন নিউ প্যাসেঞ্জার এসলো, তখন এই লাইনটা আছে ব্রোক ইন্টু মাই রেভারি, অর্থাৎ দিবা স্বপ্ন ভেঙেছিল। এখানে এলো কে দিবা স্বপ্ন ভেঙেছিল, হু ব্রোক দ্য রেভারি, তখন দ্য নিউ কো প্যাসেঞ্জার। হোয়াট ইজ দ্য রেভারি অর ড্রে ড্রিম, এবং হাউ ইট ব্রেক, কীভাবে ভেঙেছিল, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল রিজন কি, এইগুলো প্রশ্ন মানে পার্ট মার্কিংয়ে কোশ্চেনে আসবে। এবং এই পার্ট মার্কিং কোশ্চেনের ফলে তোমাদের নাম্বারটা ক্যারি করতে ভালো সুবিধে হয়। এবং এইটা দেখবে তুমি যে ব্রোক ইন্টু মাই রেভারি মানে বলছে যে আমি যখন মেয়েটা যখন বলছে আমি নেমে গেলাম বা চলে গেলেন, গুড বাই, কো প্যাসেঞ্জার এলো, কো প্যাসেঞ্জারকে তখন যখন জিজ্ঞাসা করছেন তার মেয়েটার সম্পর্কে ডেসক্রিপশন জানতে চাইছেন, লেখক তাকে বলেছিলেন আই কান্ট সি হার, অর্থাৎ কে ডে ড্রিম ভেঙেছিল, ডে ড্রিম ইজ এ নিউ কো প্যাসেঞ্জার। হোয়াট ইজ দ্য ডে ড্রিম, অ্যাবাউট দ্য গার্ল আইসাইট। আর তার আইসাইটটা কীরকম ছিল, কমপ্লিটলি ব্লাইন্ড। তার ডে ড্রিমটা কী হলো, এতক্ষণ ধরে লেখক যে তার অন্ধত্ব নিয়ে ভয় করছিলেন, যে আমি অন্ধ আর মেয়েটা আমাকে দেখতে পাচ্ছে, আমি অন্ধ কিনা মেয়েটা যদি বুঝে ফেলে, হি আইডেন্টিফাইড অ্যাজ আই অ্যাম এ ব্লাইন্ড ম্যান, হয়তো আমার কাছ থেকে সে সরে যাবে। কিন্তু লেখকের সমস্ত দিবা স্বপ্নটা যেন নিমেষের মধ্যে ফ্লারিশড হলো। কি ফ্লারিশড হলো, যে মেয়েটাও কমপ্লিটলি ব্লাইন্ড। অর্থাৎ দুজন ব্লাইন্ড ম্যান অ্যান্ড ওম্যান started their journey and try to attach few times and left each other, and but their attachment carry in their heart forever, চিরদিনের জন্য তাদের এই হৃদয়ে সেটা ক্যারি হতে থাকবে। এবং এই যে অ্যাটাচমেন্ট নিয়ে লেখক বলছেন একটা প্রশ্ন আসতে পারে
যে দুজনের এই যে অ্যাটাচমেন্টটা তা যে ক্যারি করবেন সেটা কিভাবে কাটবেন। লেখক একটা জায়গায় স্পষ্ট বলেই দিয়েছেন, বাট দ্য গার্ল অলসো ফরগেট আওয়ার শর্ট জার্নি, বাট আই ক্যারি দিস ইনসিডেন্ট ইন মাই হার্ট ফর এভার। অর্থাৎ চিরদিনের জন্য আমি আমার এই চিন্তা ভাবনাটা, এই মেয়েটার সঙ্গে যে অ্যাটাচমেন্ট, আমার যেই ভালো লাগা, এই শর্ট জার্নি আই ক্যারি ইন মাই হার্ট। অর্থাৎ লেখক বা ন্যারেটর হার্টিলি অ্যাটাচমেন্ট হয়েছেন কার সঙ্গে? ন্যারেটরের সঙ্গে। এই ন্যারেটরের সঙ্গে যে একদম ক্লোজ কন্ট্যাক্ট অ্যাটাচমেন্ট হয়েছেন, ফলে কি হচ্ছে তার চিন্তা ভাবনাটা অনেক গভীর অর্থাৎ গাঢ় হয়েছে। মেয়েটার সম্পর্কে তার অনুভূতি, এই অনুভূতি থেকেই একটা ফার্স্ট সাইট, কিন্তু লাভ অ্যাট ফার্স্ট সাইট তো বলতে পারবো না, দেখেননি তো, এই দেখাটা হয়নি। যদি রোমান্টিসিজমের একটা পিরিয়ডে আসি তখন এটা তো বলতে পারতাম যে লাভ অ্যাট ফার্স্ট সাইট, কিন্তু লাভ অ্যাট ফার্স্ট সাইট তো নেই। পুরো ঘটনাটা সেটা কিন্তু আমাদের তরুণ প্রত্যেকের জীবনেই কখনো না কখনো ঘটে। কারণ আমরা যখন ট্রেনে সওয়ারি করা হয়, অনেক সময় অনেক মানুষের সাথে নতুন করে আলাপ হয়, পরিচয় হয়, তো এই জিনিসটা তো হয়েই থাকে এবং সেই পুরো ঘটনাটাই এই গল্পটার মধ্যে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। একদম মানে একদম একটা শর্ট জার্নির মধ্যে একটা ইনসিডেন্ট, লেখকের ভালো লাগা থেকে তার পরিণতি কি, একটা ছোট্ট জার্নির মধ্যে যা একটা কম্প্যাক্ট ইনসিডেন্টগুলোকে একদম সাজিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। ফলে আমাদের যে 12-এ যারা, এবং আজকে যে সুন্দর করে আপনি বুঝিয়ে দিলেন, আমার মনে হয় যারা আমাদের অনুষ্ঠানটা দেখছো তোমরা অবশ্যই এই যে স্টোরিটা তোমরা খুব ভালো করে পড়তে হবে। কারণ এটা তুমি স্যার তো বুঝিয়ে দিলেন, এবার যদি তোমরা ঝট করে আজই তোমরা এই বিষয়টা পড়ে নাও তাহলে দেখবে তোমাদের যদি কোনো ওয়ার্ডে কোনো কনফিউশন থাকে বা অবশ্যই সেটা আমাদের জানাতে পারো, এবং তোমরা ভালো করে পড়লে পর সেখান থেকে ঘুরিয়ে বা যেখান থেকেই হোক প্রশ্ন আসুক তোমরা কিন্তু পারবেই, তাতে কোনো অসুবিধা হবে না। আর কি কি কোয়েশ্চেন আসতে পারে সেটাও কিন্তু স্যার একটা ধারণা তোমাদেরকে দিলেন যে এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে, বা তার মধ্যে যে গ্রামাটিক্যাল পোর্শনগুলো রয়েছে সেই পোর্শনগুলো তোমরা অবশ্যই করো এবং প্র্যাকটিস করো। আর এর থেকে মোটামুটি কিরকম কোয়েশ্চেন আসতে পারে, কত নাম্বার? 6 নাম্বারে কোয়েশ্চেন হবে, কোয়েশ্চেন আনসার 6 মার্কস লং টাইপ অ্যান্সার আসবে। এবং আমাদের 4টে গল্প আছে, 4টে গল্পের মধ্যে এটা হচ্ছে বিগিনিং, একদম প্রথম, এবং ফলে এটা থেকে একটা কোয়েশ্চেন অবশ্যই আসবে। এবং মাল্টিপল চয়েস একটা আসবে। মাল্টিপল চয়েসের ক্ষেত্রে কিন্তু অল্টারনেট নেই, অর্থাৎ অর থাকে না, একটা আসবে, একটাই করতে হবে। অতএব সেটাকে আমাকে একদম মানে ওই যে বললাম গল্পটা খুব ভালো করে একদম ফুটিয়ে পড়তে হবে। এরপরে যেটা হচ্ছে শর্ট টাইপ অ্যান্সার, অর্থাৎ 1 নম্বরে কোশ্চেন আসবে একটা, অর্থাৎ 1 নম্বরের কোশ্চেন একটা নয়, আমি দুটো অ্যাটেম্প করতে পারি। অর্থাৎ সেখানে 4টে গল্প থেকে 8টা কোশ্চেন হবে, আউট অফ 8 অ্যাটেম্প এনি 4। ওয়ার্ড লিমিট কিছু থাকবে? ওয়ার্ড লিমিট মানে লং কোশ্চেনের ক্ষেত্রে তো মিনিমাম 100 ওয়ার্ডস তো লিখতেই হবে। অনেক বাচ্চাদের কিন্তু একটা ধারণা আছে যে প্রচুর লিখলে বোধহয় প্রচুর মার্কস আমরা পাবো, সেটা কিন্তু একেবারেই নয়। একদম ডেটাবেস ইনফরমেশন দিতে হয়। লিটারেচারে যেটা একদম ডেটাবেস ইনফরমেশন, অর্থাৎ যে ইনফরমেশনগুলো আমার এই কোশ্চেন অ্যান্সারকে সাপোর্ট করে। আমি প্রচুর কিছু লিখে ফেললাম, আমাকে তো চাইনি, যতটা দরকার আমাকে সেই ইনফরমেশন বা ডেটাটা দিতে হবে। আমাকে যদি বলে, সবথেকে ভালো হচ্ছে যে এই যে ওয়ার্ড লিমিটটা সেটা বাড়িতে যদি প্র্যাকটিস করা হয় তাহলে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, লিখে প্র্যাকটিস করতে হবে, প্রচন্ড প্র্যাকটিস করতে হবে, এগুলোকে লেখা ফুটিয়ে পড়তে হবে। আজকে স্যার আমাদের হাতে সময় একেবারেই শেষ, ধন্যবাদ দেব আপনাকে এবং ধন্যবাদ দেব তোমাদেরকেও আমাদের সঙ্গে থাকবার জন্য। আমাদের এই অনুষ্ঠান আমরা প্রত্যেক দিন অর্থাৎ একেবারে সোম থেকে রবিবার পর্যন্ত ঠিক সকাল 9:40 আমরা কিন্তু হাজির হয়ে যাই তোমাদের জন্য এডুকেশন অনলাইন নিয়ে। আগামীকালও উপস্থিত থাকবো আমরা, তোমরা আমাদের সঙ্গে থেকো, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। নমস্কার।